নমস্কার, সুকান্ত বন্দ্যোপাধ্যায়। সরি, সকলের জন্য আজকে আজকে শরীরটা খুবই খারাপ ছিল, পড়তাম না। কিন্তু আমাদের বিদ্যালয়ের ঠিক গত শিক্ষাবর্ষে 2025-এর শেষের দিন, পরীক্ষার কিছু আগে আমরা বাচ্চাদেরকে নিয়ে এটা করে থাকি। সাধারণত 10-15 মিনিট মতন একটা ক্লাসের খেলাধুলা হয়, তারপর একটা ছোটোখাটো 2-5 মিনিট প্র্যাকটিস করিয়ে বাচ্চাদেরকে পিটি করায় বিভিন্ন মিউজিকের মাধ্যমে। অনেকে সেগুলোকে বক্তব্য রাখতেন প্রথম দিকে চালানো যাচ্ছিল না। একটা গেল রব উঠেছিল যে বাংলা রাজ্যে এইসব মিউজিক, এইসব গান, হিন্দি গান, উড়িয়া গান এইসব হবে কেন। বড় বড় পণ্ডিতেরা আর কি, লোকাল কিছু পণ্ডিত মানুষ, বাইরের কিছু পণ্ডিত মানুষ সব মোটামুটি কমেন্টস করেছিলেন মূল্যবান। আমরা গর্বিত হচ্ছিলাম, কিন্তু হাল ছাড়িনি। ওইটার আগে প্রথমের দিকে একটা আমি যখন প্রথম শুরু করি, যে খেলাধুলা চিরকালই আমাদের হয়, বিভিন্ন মজার খেলা, উদ্ভাবনী শক্তি দিয়ে খেলা উদ্ভাবন করি নতুন নতুন, দিয়ে বাচ্চাদেরকে খেলাধুলাতে অংশগ্রহণ করে আনন্দ পায়। এবং আজ থেকে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হওয়ার আগে, জানেন তো, অনেক দিন আগে থেকে আমাদের বিদ্যালয়ের নিয়ম ছিল, যখন প্রোগ্রেস রিপোর্ট আলাদা করে হতো, কোনো এক সময় কোনো এক প্রধান সাহেব এসেছিলেন আমাদের বিদ্যালয়ের ফলাফল ঘোষণা করতে। তো তিনি এসে যখন পড়ছেন ফলাফলগুলো, দেখছেন ফার্স্ট গার্ল যে, তার খেলাধুলা শরীরচর্চায় নাম্বারটা কম আছে। তো তিনি জিজ্ঞাসা করছেন, আরে তোমার এই নাম্বারটা কেন এরকম হয়েছে? এবার 2-3টে হওয়ার পরে তার বিস্ময় জাগছে যে কিছু ছেলে নাম্বার পেয়েছে, আবার কিছু ছেলে নাম্বার পায়নি ঠিকঠাক। তো এটা আমি মোটামুটি 10-15 বছর আগে থেকে চালু রেখেছি। ছোটোবেলায় যে ত্রুটিটা দেখেছি আমি বিদ্যালয়ে, সেইটাকে নিজের জীবন দিয়ে, নিজেদের মন দিয়ে চেঞ্জ করার চেষ্টা করেছিলাম অনেক আগে থেকে। যে ছাত্রটি যে বিষয়টাই ভালো, তাকে সেই বিষয়ে সঠিকভাবে নাম্বার দিতে হবে। তারপরে দেখা যেত আমার যাদিকে বলে যে পিছিয়ে যাওয়া ছাত্রছাত্রী, তারা আবার খেলাধুলায় খুবই ভালো। তো এই খেলাধুলা যখন হয় মাঠে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, রোনাল্ডো খেলছে, মারাদোনা খেলছে, সচিন খেলছেন, সৌরভ খেলছেন, খেলবো, লড়বো, জিতবো রে নাকি একটা স্লোগানও বেরিয়েছিল। কালকে একটা খেলা হলো ভারত পাকিস্তান, সেখানে উচ্ছ্বাসও মানুষের দেখতে পাওয়া গেছে। এই বিষয়ে কমেন্টস করবো না, কমেন্টসটা হচ্ছে এইটাই, আজকে হোলিস্টিক রিপোর্ট কার্ড যে কথা বলে, সেটা অনেক আগে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং এই বিদ্যালয়টি চালু ছিল যে যেটাই ভালো থাকে সেখানটি নাম্বার দিতে হবে। ওই আগেকার দিনের মতন ফার্স্ট বয় সোজায় দাঁড়াতে না পারলেও 100-র মধ্যে 99 পাবে। আর যে ছেলেটা 1600 মিটার রানে ফার্স্ট হলো, সে যেহেতু 3rd ডিভিশন পাবে আমি জানি, তাই তাকে 35 দিয়ে দেওয়া যায়, যেত আর কি আগেকার দিনে। তো যারা সেই পুরাতন চাল ভাতে পড়ে কথাটা বলেন, অনেক কিছু বিবেচনা করে প্রবাদগুলোকে মডিফাই করারও কিছু প্রয়োজন আছে। সব প্রবাদকেই আমি মডিফাই করতে চাইছিলাম, কিন্তু এগুলো মডিফাই করে আজকে শিক্ষা ব্যবস্থায় হলিস্টিক রিপোর্ট কার্ড আনা হয়েছে। এর অ্যাপ্লিকেশান ঠিকঠাক হচ্ছে না হয়তো, কিন্তু প্রসেসটা মোটেই খারাপ নয়। এটা করতে গেলে যে পরিমাণ শ্রম লাগবে আর যে পরিমাণ স্ট্রাকচার লাগবে বিদ্যালয়ে, সেখানে ত্রুটি আছে, এও থাকবেও। অনেক ভাস্ট ব্যাপার, সেইখানে আমি যাবো না। আমি আজকেই একটা পিটি করাচ্ছি না, কিন্তু মিউজিকের মাধ্যমে ছেলেদের সর্বাঙ্গীন শরীরের গোটা শরীরে, ওই আমি মোটর নার্ভ, এই নার্ভ, এই এত ভাঙা, এত জ্ঞান আমার নাই। যারা স্কিল ওয়াইজ উল্লেখ করে দেন যে আজকে এই স্কিলটার উপরে করালাম। এখন একটা কথা বলতে কোনো দ্বিধা নেই, আজ থেকে 2 বছর 1 বছর আগেও ফেসবুকে শিক্ষক মহাশয়দের
অন্যান্য সব কিছু ভিডিও আপলোড হতো, এইসব হতো, টুকটাক হতো নি তা নয়, মানে বিভিন্ন জিনিস সেগুলো আমাকে শুনতে হয়েছে, আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন আমরা বিষয়টা বুঝে পয়সা রোজগার টোজগার এইসবের কোনো উদ্দেশ্য ছিল না, নেইও এখনও। তবে পেলে ছাড়বই বা কেন, সেই টাকাটা দিয়ে বাচ্চাদের যদি আরেকটু উপকার করতে পারি তাতে ক্ষতিটা কী, এই বিষয়ের উপর আছি। তো আজকে দাদি না নাতি না গানে মানে কত মিনিট হবে, খুব বেশি হলে 2বার প্র্যাকটিস করালাম বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চা দিয়ে তাদেরকে মাস্টার বানালাম, তারা আবার অন্য ছেলেদেরকে করালো। এই যে এক্সারসাইজটা হলো, এটা ওদের জীবনের পাতে হয়ে থাকবে চলার পথে। এই যে 5 পর্যন্ত আমরা করাতে পারবো, আমাদের স্কুলে 5 আছে, তারপরে গিয়ে ছেলেরা কি করবে আমার দায়িত্বের মধ্যে থাকে না বলে, আমাদের শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বের মধ্যে নেই। এরপরেরটা আমি বলতেও পারবো না। তো এখনও কিছু কিছু মানুষ, 2-1 জন, হ্যাঁ যেটা বলবো বলে যে ওটা আমার এক ছাত্র মানে পড়াতাম টিউশন টাইপ, সে এখন ইঞ্জিনিয়ার, সোহম বলে একটি ছাত্র, সে আমাকে হঠাৎ ফোনে জানালো যে মেসেজ করে জানালো, স্যার আপনাকে এই গ্রুপে এই ছবিটা দেওয়া হয়েছে। আমি বেটার ঠিক আছে, ভালো কাজ, তাকে একটু, যারা এই গ্রুপটাতে আমাদেরকে নিলেন তাদেরকে তুমি শ্রদ্ধা জানিয়ে দিও আমাদের হয়ে। এইটা হবার পরে দেখা গেল একজন মানুষ, তার নাম খুব সম্ভবত কৌশিক ত্রিপাঠী কি এরকম হবে, তিনি আমাকে একটা লিঙ্ক পাঠালেন যে ডেলি হান্টে এইটা আপনাদের দেওয়া হয়েছে। তার মাধ্যমে আমি কাল থেকে দেখলাম, কালকে বা পরশু পেয়েছিলাম, তাই তো ওইটা, সেটাকে আমরা ছেড়েছি ফেসবুকে। তার আগেই ওই ভিডিওটা 6 লাখ পার করে ফেলেছে, তার আগেই। এরপরে যখন ডেলি হান্টের ওই খবরটা সহ ছাপলাম, আমাদেরকে এখনো পর্যন্ত বোধহয় বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার শ্রদ্ধেয় মানুষ, ছোট ভাই বোন, বন্ধু বান্ধবী, ফেসবুক বন্ধু বান্ধবীরা শেয়ার করেছেন, মনে হচ্ছে এখনো পর্যন্ত 86 জন। আমার স্কুলের টিচাররা 3 জন আছেন, টিচার যারা, বাদ বাকি এখনো পর্যন্ত বোধহয় আমি দেখিনি যে আমার আশেপাশে চক্র বা হুগলি জেলার কোনো চক্র থেকে এইটাকে একটু প্রশংসাসূচক বা নিন্দাসূচক কোনোভাবেই কিছু বলা হচ্ছে, কিছুই বলা হয়নি। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বা বাইরের স্টেটেও আমাদের এই ভিডিওগুলো দেখে উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে। যারা করছেন সেই সব মানুষদের, সুধীজনদের আমাদের আর শ্রদ্ধা জানানোর মতন, মানে কত শ্রদ্ধা জানাবো, তারা সত্যিকারের আমাদের থেকে অনেক ভালো মানুষ বলে একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের চেষ্টাকে সোশ্যাল সাইটে তুলে ধরছেন। তারা আবার গালাগাল খাচ্ছেন কিছু মানুষের কাছে এটা করার জন্য। তো অ্যানাদার ম্যাটার, বিষয়টা আমি এটা বললাম যে যেসব মানুষেরা এই জন্য, তাদেরকে অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানায়, আপনারা পাশে থাকুন। আর যারা ভালোবাসার মানুষজন আছেন 20,000, তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি যে এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে দুরবস্থা তৈরি হয়েছে এ অস্বীকার করার কোনো জায়গা নেই। অস্বীকার করার মানে সে জোর করে চাপা দিয়ে শাক দিয়ে মাছ জায়গায় যাবে না, সেই অবস্থা থেকে খানিকটা মানে আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছি। যে এই সমাজে এই ধারণাটা ঢুকতে হবে, প্রাইভেট স্কুলে যেটা করছে সেটা ভালো করছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করলেই গেল রব উঠছে। আমার কাছে সব ডকুমেন্টস আছে যে প্রাইভেট বিদ্যালয়ে কী নাচ শেখানো হচ্ছে, সেখানে কী ক্লিপিংস চলছে বড় সাইটে, তার এগেনস্টে ছেলেমেয়েরা নাচছে, সেই ভিডিও আমার কাছে আছে। তো চাইলে আমি, যারা যখন আমাকে কর্তৃপক্ষ চাইবেন, আমি কিন্তু শো করতে পারবো, মানে এটা দৃঢ়তার সঙ্গে বলছি।
আর আমার বিলো পভার্টি লাইন থেকে আসা বেশিরভাগ ছেলে মেয়ে, তার সঙ্গে কিছু ছেলে মেয়ে থাকে, কাউকে আগে পিছে করা হয় না। এইটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য। আজকে আমার বাচ্চারা একটা গান গাইলো দুপুরবেলা, যারা গান কি জিনিস জানতো না, মানে প্রপার স্কুলে গান হয় ওইগুলো কি আমরা হেঁড়ে গলায় কী গান গাইবো বলুন দেখি? আমরা গানের গ জানি না, তালের ত জানি না। তবু বাচ্চাগুলোর মধ্যে যখন এটা করাই না, যে গানগুলোকে চয়েস করি তাতে শুধু এমপ্যাথি, সিম্প্যাথি, এই দুটো ব্যাপারকে খুব উল্লেখযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করি। আর একটা কি, শ্রদ্ধা আবান লাগতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয়, এই ব্যাপারটাকে ওদের কাছে তুলে ধরার চেষ্টা করি বলে আজকে আমরা তার সুফল হাতে হাতে পাচ্ছি। বিদ্যালয়ের ওল্ড স্ট্রেন্থ বেড়েছে এবং আমরা ভিডিওতে দেখাতে চাই না এইসব কোনোদিন, কিন্তু অটোমেটিক হয়ে গেছে যে আমাদের কোনো ছাত্রছাত্রী মানে সহজে প্রণাম না করে বাড়ি যায় না। তাদেরকে একটু আদর করতে হবে, চুমু খেতে হবে, এইসব করতে হবে, একটু কাছে ডাকতে হবে, নাহলে আবার রেগে যাবে। মানে রেগে যাওয়া মানে অভিমান, রেগে যাওয়া মানে অন্য নয়, অভিমান করে বাচ্চাগুলি। বিভিন্ন বাচ্চাকে বিভিন্নভাবে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে বিদ্যালয়ে। অনেকে বলেন পড়ালেখা হচ্ছে না তো 11টা থেকে 3টে পর্যন্ত কি হচ্ছে? সারাদিন নাচ হচ্ছে? আমরা তো মানুষ, আমরা তো তাহলে অমানুষ। সারাদিন যদি নাচতে পারি আমরা এই বয়সে, আমার এখন 50 বছর বয়স এবং আমি পারি না 2 মিনিটের বেশি এক জায়গায় 5 মিনিট নেচে দিতে, তাহলে একবারে মানে এটা মানতেই হবে যে আমি অমানুষী শক্তি ধরছি। টিচাররা জানে না আমার যে কী কষ্ট হয় ওই 2 মিনিট কি 3 মিনিট দেখাতে, বারবার দেখাতে হয় তো, ধরুন 5 বার আমাকে দেখাতে হচ্ছে, তারপরে ওরা সেটা একটু নিচ্ছে, তারপরে ওরা আস্তে আস্তে নিয়ে নেয়, এবারে মাঝে মাঝে দেখালেই হয়। তাহলে এটা যদি আমি 11টা 3টে পর্যন্ত করে থাকি, তাহলে এই অমানুষী শক্তি আমার মধ্যে আছে, এটা মানতে হবে সবাই। আচ্ছা, একটা বিদ্যালয় নিজেরা ছবি আঁকলো, সরকার, কর্তৃপক্ষ, শিক্ষা দপ্তর কোনো প্রশংসা তো দূরের কথা, মানে কিছু নেই আমাদের জন্য। যেহেতু বিদ্যালয়টার না শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, সেই যেদিন থেকে আমি চাকরিতে যোগদান করেছি সেদিন থেকে একটা জিনিস খুব বিলক্ষণভাবে দেখা গেছে, শ্রীপুর দুর্লভ স্মৃতি হলে এই মাস্টাররা হচ্ছে সমাজের শত্রু, মানে সমাজের শত্রু তারা বানাতে চেষ্টা করে, কিন্তু শ্রীপুরের মানুষেরা তারা কিন্তু আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড নয় শুধু, মানে আত্মার আত্মীয় ভাবেন বেশি মানুষই। এইটা আমাদের কাছে গর্বের। তো সেই 80-86 জন মানুষকে, তার আগেও অনেক মানুষ অনেক ভিডিও শেয়ার করেছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এবং লাইক হয়েছে। আমার বাচ্চাগুলো যে গানটা আজকে করলো, সেই গানের প্রথম ভাষা ছিল, জনতার এই ভিড়ে কেউ কারো প্রাণের দিকে তাকিয়ে দেখছে না, সবাই পাশ কাটিয়ে চলে যেতে চাইছে। এরপরে কি হলো, আমি একটা ভিডিও ছাড়লাম, কোনো একজন মানুষ এবারে আমাকে অন্তত 15টা মানে ক্লিপিংস পাঠালেন আমার গ্রুপে, যে ব্রাহ্মণ্যবাদ শেষ করে দিয়েছে, ব্রাহ্মণ্যবাদ শেষ করে দিয়েছে। আমি সরাসরি বলছি, স্যার, ব্রাহ্মণ্যবাদ শেষ করে দিয়েছে গোটা ভারতবর্ষে। এটা নিয়ে কোনো কনফিউশন আপনার মনের মধ্যে নেই, আমারও মনের মধ্যে নেই, কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে। আপনি বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেছেন, বৌদ্ধ ধর্ম কিন্তু বুদ্ধ আলাদা ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেননি প্রথমে। সনাতন হিন্দু ধর্মে যেটা ছিল বেদের যুগে, উপনিষদের যুগে, তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যসিদ্ধনম, ত্যাগের মধ্য দিয়ে ভোগ করার যে শিক্ষা বুদ্ধদেব যেটা দিলেন, সেটা কিন্তু সেই সনাতন সভ্যতা থেকেই চালু আছে। তাই মনু মহারাজের সম্বন্ধে অনেক কথা বলা হয়। এখন সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে দেশে পণ্ডিত মানুষের সংখ্যা কম। অনেক দিন আগে আমার গুরু নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় বলছেন যে নিরস্ত পাদপদেশে এরণ্ডপি ধুমায়াত,
এ কথাটার মানে কি প্রথমে আমাকে জানতে হবে। নিরস্ত পাদকৈতসে প্রথম যখন শুনছি আমি হাঁ করে শুনছি, যে এই ভাষা তো কোনোদিন শুনিনি। নিরস্ত পাদপদেশে এরণ্ড বিধুমায়াত, তিনি তখন বলছেন সেই সব পণ্ডিতেরা যখন ব্রাহ্মণ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, সেই ব্রাহ্মণ আর নেই, তখন নদিয়া জেলা আমাদের সংস্কৃতির পীঠস্থান হয়ে দেখা দিয়েছিল। যত পণ্ডিত, শিরূপ গোস্বামী থেকে শুরু করে ওই যে মানে আমাদের মহাজন যারা, তাদের থেকে শুরু করে শেষ ব্রাহ্মণ আমাদের হুগলি জেলার ত্রিবেণীর। আমার হুগলিতে বাড়ি না, আমার মেদিনীপুরে বাড়ি, আমি হুগলিতে এসে আছি চাকুরির স্বার্থে। ত্রিবেণী হুগলির, সেইখানের একজন মানুষকে নিয়ে একটুখানি কথা বলে আজকের মানে বিষয়গুলো একটু মানে গভীরভাবে পড়াশোনা করতে হবে। একটা বই পড়ে আমি পুরো দর্শনটাকে যদি ভাবেন আমি দর্শন করে ফেলেছি, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। কোথাও বলা নেই বেদের যুগ থেকে যে জাতিভেদ প্রথা বলে কিছু আছে। আমি বারবার আমার ভিডিওতে বলেছি যে সেখানে কি বলা হয়েছে, সংগচ্ছধ্বম সংবদ্ধম সংভূ মনাং সি জানতাম, সমানি বা আকুতি সমানা হৃদয় আনি ব, এগুলো আমাকে জানতে হবে। সব জেনে রামকৃষ্ণদেব বলছেন, রামকৃষ্ণদেব কি শুদ্ধ ছেলে নাকি যদি ওই অর্থে ধরেন, আমি কোনোদিন এই জাতপাত নিয়ে মাথা কাটাই না। আব্দুল করিম সাহ তিনি গান লিখছেন, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। জি বাংলায় এই গান গেয়ে অদিতি মুন্সি কাঁপিয়ে দিলেন। গানটার লেখককে বাউল সম্রাট আব্দুল করিম। এইভাবে নিজেদেরকে জাজ করবেন না, জাজ করলে বিপদ। আসলে সমস্যাটা হচ্ছে যুগের অনুপাতে আইন তৈরি হয়, নিয়ম তৈরি হয়, সেই যুগটাকে রক্ষা করার জন্য ধর্ম রক্ষতি রক্ষত কথাটা বলা আছে, শাস্ত্রেই বলেছে। যুগকে যুগ যেমন চলবে সেই যুগকে রক্ষা করার জন্য কিছু আইন শৃঙ্খলা তৈরি হবে, সেই আইন যিনি না মানতে পারবেন তাকে সেই মুহূর্তে একটা দণ্ড দেওয়া হবে, এটাই নিয়ম। এটা হচ্ছে গভীর, আমার মতে গভীর, আপনারা আরও জ্ঞানী মানুষ, আপনাদের কাছে নাও মনে হতে পারে। এখন তো মোটামুটি সব খোলামেলা যুগ। আমাদের একজন মহারাজ বলছেন, রামকৃষ্ণ মঠের, বলছেন আমি একদিন যাচ্ছি প্লেনে চেপে, তো আমেরিকার একজন ভদ্রলোক পাশে বসে, ইংল্যান্ড বা আমেরিকা, তিনি মহারাজকে ডেকে বলছেন যে আরে আপনাদের হিন্দু ধর্ম খুব বাজে ধর্ম, এখানে জাতপাত এইসব নিয়ে মাতামাতি আছে, বিরাট বিরাট বাজে জিনিস। তো মহারাজ বলছেন হ্যাঁ কী হয়েছে তাতে, আমাদের ধর্ম বাজে বাজে, আপনার অসুবিধা কী আছে? হ্যাঁ এইভাবে জাতপাত করে করে মানুষের মনের মধ্যে বিভেদ ঢোকানো হচ্ছে, এইসব হচ্ছে। তো তিনি তখন বললেন হ্যাঁ ঠিক, তো আপনারাও তো সব এক ভালোভাবেই চলেন, তো তাহলে এক কাজ করুন না, আপনার ঘরে যিনি মানে সকালবেলা পরিচারিকার কাজ করতে আসেন, বাড়ি ফিরে তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিন দেখি, দিয়ে আমার সঙ্গে আবার কথা বলবেন, আমি আপনার অ্যান্সার দিয়ে দেবো। মহারাজ বলছেন তিনি কোনো ধর্ম মতেই বিলংস করেন না, স্বামী রামকৃষ্ণ ধর্ম বিলংস করেন। আপনি রামকৃষ্ণদেবের প্রসঙ্গ টেনেছেন শেষের দিকে, তাই রামকৃষ্ণদেবকে নিয়ে এলাম। আমি ঠিক সেই জায়গাতে বসে আছি যেখানে তার পদধূলি আছে, যে পবিত্র মাটিতে, সেই জায়গাতে বসে আছে। এখন ত্রিবেণীর কথা বলতে গিয়ে একজন বিখ্যাত লেখিকা লিখেছেন গল্প, তো এই তর্ক পঞ্চানন, যার নাম জগন্নাথ তর্ক পঞ্চানন, নাম শুনেছেন? জগন্নাথ তর্ক পঞ্চানন মধ্যযুগের সেরা বাঙালি, গোটা অষ্টাদশ শতকটা সূর্যের মতো জলজল করে অবস্থান করছিলেন হুগলি জেলার ত্রিবেণী, বারবার বলছি।
উনিশ শতকে নবজাগরণের দাপটে মানুষ এখন একে একেবারে ভুলে গিয়েছে, এইটাই যা দুঃখের। তো তিনি কি জগন্নাথ তর্ক পঞ্চানন মানে কি তর্ক করে পঞ্চমুখ হয়ে গেছে? কেন পঞ্চানন নাম, কেন তর্ক পঞ্চানন নাম হলো? এইগুলোর কিছু কারণ ছিল, জানতে হবে বিষয়গুলো, না জানলে কি করে হবে। বলছি একাই ম্লান করে দিয়েছিলেন নবদ্বীপের বাঘা বাঘা পণ্ডিতদের জগন্নাথ তর্ক পঞ্চানন। নবদ্বীপ আস্তে আস্তে টোল খেতে শুরু হলো আমাদের এখানে ত্রিবেণীর লড়াই। জগন্নাথ পঞ্চানন মাত্র 24 বছর বয়সে টোল খুলে বসে পড়েছিলেন। একটা ঘটনা শুনুন, একবার ঘটেছিল। একবার তিনি বর্ধমানের মহারাজা তিলকচন্দ্রের আমন্ত্রণে বর্ধমান গেছেন। সেখানে অনেক পণ্ডিতকে তর্কযুদ্ধে হারানোর পর রাজা বললেন, তর্ক পঞ্চানন মহাশয়, ত্রিবেণী থেকে বর্ধমান আসার পথে কি কি দেখেছেন? জগন্নাথ তর্ক পঞ্চানন বললেন, সংক্ষেপে বলবো না বিস্তৃত বলবো? রাজা বিস্তারিত বলার অনুরোধ করতে তিনি নাকি পরের কয়েক ঘন্টা ধরে গোটা যাত্রাপথের প্রতিটি বাড়ি, বাগান, পুকুর, মন্দির সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গিয়েছিলেন। রাজা পরে খোঁজ নিয়ে দেখেন প্রতিটি তথ্য সত্যি। এই হচ্ছেন জগন্নাথ তর্ক পঞ্চানন। নেক্সট, বুঝে একদিন জগন্নাথ তর্ক পঞ্চানন গঙ্গার ঘাটে গিয়েছিলেন স্নান করতে। সেই সময় দুজন ইংরেজ একে অন্যের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছে। পরে দুজনের সেই হাতাহাতি আদালত অবধি গোড়ালে খবর পাওয়া গেল। সেই সময় জগন্নাথ তর্ক পঞ্চানন ঘাটে উপস্থিত ছিল। স্বাভাবিকভাবে তাকে সাক্ষী মানালো। কোর্টে ওনাকে সাক্ষ্য দিতে ডাকলে তিনি গিয়ে বললেন, দেখুন আমি ইংরাজি জানি না, তাই কি নিয়ে ঝগড়া আমি বলতে পারবো না, তবে তারা কি বলেছিল আমি পুরোটা বলে দিতে পারি। ব্যাপারটা খুব ভালো করেছে। উনি বলছেন আমি ইংরেজি জানি না, তবে তারা যা যা বলছিল সেগুলো আমি পুরোটা বলে দিতে পারি। এই বলে উনি 1 ঘন্টা ধরে গোটা ইংরেজি কথোপকথনটা নাকি বলে গিয়েছিলেন। মানে জানেন না শ্রুতিধর কাকে বলে বুঝলেন? অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ বাঙালির নাম জগন্নাথ তর্ক পঞ্চানন, যার গোটা জীবনটাই প্রহেলিকাময়। বাঙালি তাকে ভুলে গিয়েছে কেন? গ্লানির ভবতি ভারত উপন্যাস বেরিয়েছে, সেই উপন্যাসে এই প্রসিদ্ধ মানুষটিকে নিয়ে লেখা আছে। যদি জানার দরকার হয় গ্লানির ভবতি ভারত বইটি পড়ে নেবেন, সংশয় কাটবে কিছু কিছু। রাজা রামমোহন রায় 1772-1774 মতান্তর খানাকুলের প্রত্যন্ত তখনকার খানাকুল, ভাবুন, খানাকুলে জন্মগ্রহণ করার পরে ইংল্যান্ডে গিয়ে মৃত্যুবরণ করছেন। সেই যাত্রাপথ কতটা সহজ ছিল, সহজেই অনুমেয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শূদ্র না ব্রাহ্মণ আমি জানি না, সমাজ সংস্কারকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কথাশিল্পী, নারীদের দুঃখের কাহিনী এত প্রাঞ্জল সুন্দর কথ্য ভাষায় তুলে ধরেছেন, তার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেশমাতৃকার পুজো করেছেন যার নাম, তিনি হচ্ছেন নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সমাজে চিরকাল আইন থাকবে, আইনের কিছু প্যাঁচ থাকবে, আইনের কিছু ফাঁক থাকবে, চিরকালই কিছু না কিছু ভুল ত্রুটিও থাকবে। সেই ভুল ত্রুটিকে কাটাতে গেলে বি আর আম্বেদকর আছেন, তাকে শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া হয়েছে, পালনও করা হয় তার জন্মদিনকে। আসল ধীশক্তি দিয়ে প্রমাণ করতে হবে
আঙুল তুললে কিছু লাভ নাই, কোনো লাভ হয় না। একটা বিদ্যালয় কোনো ধর্মমতে বিশ্বাস করবে না, কোনো ধর্মমতে বিশ্বাস করে না, এখানে একটাই ধর্ম শেখানো হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এইটা বুঝতে পারলেই মানে আমরা যদি সকলে বুঝতে পারি, তাহলে ভারতবর্ষের দর্শন কি, দৃষ্টিভঙ্গি কি। জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। কখনো লিখছেন বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, কোথাও সাম্প্রদায়িকতার লেশ মাত্র নেই, কোনো ধর্মমতকে নিয়ে তিনি কথা বলছেন। তাঁর কাব্যেই ফুটে উঠেছে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন। কোথাও ফুটে উঠেছে দেবতা মন্দির মাঝে ভগত প্রবীণ, জপিতেছে জপমালা বসে নিশিদিন। পড়ে নেবেন এইগুলো, এইসব পড়ে মানে নিজেকে ঋদ্ধ করলে আমরা নিজেদের মনে শান্তি পাবো। কে কি বললো ওতে কিছু যাবে আসবে না। আপনি আপনার পাখিটাকে, দুই পাখি কবিতা লিখেছেন, দুই পাখি কাব্যগ্রন্থে। মনের পাখি ছিল বনের ইয়েতে, খাঁচার পাখি ছিল খাঁচা। আবার অচলায়তন, তোতা পাখি গল্প, রূপক সাংকেতিক নাটক রক্তকরবী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে বিভাজন নিজেদের মনে তৈরি না করে চলুন সকলে মিলে একজোট হয়ে আমাদের ভারতবর্ষকে চেষ্টা করতে থাকি। চেষ্টা সকলেই করছেন, আরও বেশি করে চেষ্টা করতে থাকি যাতে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন আমরা লাভ করতে পারি, আমার ভারত মাতার বন্দনা গান গাইতে পারি। কারণ ভারতের মাটিতে জন্ম নিয়েছি, তাই ভারতের রক্ত মাটিতে, মাটি আমার রক্তের সঙ্গে মিশে আছে, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। ভারতকে মা বলতেছি। নমস্কার, সকল ভারত।